16ই ডিসেম্বর বিজয় দিবসকে শোক দিবসে পরিণত করতে চায় বিএনপি। ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাম গণতান্ত্রিক জোট সহ কয়েকটি সংগঠনের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটা, কয়েকজন আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বিশ্বস্ত সূত্রে জানা গেছে রাত 12:35 সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। তড়িঘড়িভাবে খবরটি গোপন রাখা হয়েছে। তাহলে কি ধরে নিব? 15ই আগস্টে যেমন ভুয়া জন্মদিন পালন করত, সেইরকম 16ই ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে বাঙালির মহান বিজয় দিবসকে কলঙ্কিত করার জন্য শোক দিবস ঘোষণা করা হবে। যদি 16ই ডিসেম্বর মৃত ঘোষণা করা হয়, তাহলে বুঝে নিতে হবে যে আগেই বেগম খালেদা জিয়া মারা গেছেন। খালেদা জিয়া যে মৃত, সেই খবরটি গোপন কারণ হিসেবে বলেছেন যে দেশে যাতে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি না হয়, সেই কারণে খবর গোপন করা হয়েছে বলেছেন বিএনপির নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণ ছিল দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস সহ বহু জটিল রোগে ভুগছেন। অবস্থা সংকটাপন্ন, অত্যন্ত জটিল। এরপর থেকেই হাসপাতাল ঘিরে দেখা দিতে থাকে অস্বাভাবিক কঠোর নিরাপত্তা। বিএনপির সিনিয়র নেতারা হাসপাতালে পৌঁছলেও কাউকেই ভেতরে যেতে দেওয়া হচ্ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছিলেন, আমাদের হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা বেগম জিয়াকে দেখতে পাচ্ছি না। দলের ভেতরেই তখন জন্ম নেয় সন্দেহ। কেউ মনে করতে শুরু করেন পরিস্থিতি হয়তো তাদের জানানো হচ্ছে না পুরোপুরি। হাসপাতালের ভেতরে যারা ছিলেন কিংবা যেসব নেতৃবৃন্দ বাইরের থেকে পর্যবেক্ষণ করছিলেন, তাদের অনেকেই মনে করেন কিছু একটা গোপন করা হচ্ছে। তার 16ই ডিসেম্বরকে বিজয় দিবস নয়, বিএনপিরা শোক দিবসের অন্তর্ভুক্ত করতে চায়। আওয়ামী সরকারের পতনের পর থেকে ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির প্রধান শেখ হাসিনা সহ অন্য পলাতক নেতারা বাংলাদেশের মানুষকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসছে। শেখ হাসিনা দেশে ফিরে সবাইকে দেখে নেবেন এমন হুমকিও দেন। তিনি ভারতে বসে আত্মগোপনে থাকা তার দলের নেতাকর্মীদের ভয়েস কলে নানা নাশকতামূলক অপতৎপরতার নির্দেশনা দেন। তা মোকাবেলায় সরকারি তরফ থেকে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষও সোচ্চার হয়। এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে জুলাই গণহত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশ ও ঢাকার বিশেষ আদালত থেকে রাজুকের প্লট দুর্নীতির 3 মামলায় প্রথমে 21 বছরের সাজা হয়, পরে আরও এক মামলায় 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই যখন বাস্তবতা, তখন দেশের মানুষের কাছে ভীতিকর এই দলটি নতুন করে চক্রান্ত শুরু করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে চরম অস্থিতিশীলতা তৈরিসহ নির্বাচন বানচালের সর্বাত্মক অপচেষ্টা চালাতে পারে। 32টি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে প্রতিবেশী দেশে পলাতক দলটির নেতারা। ওইসব আসনে ভয়ভীতি প্রদর্শনসহ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করতে পারে তারা। সীমান্তবর্তী আসনগুলোতে আওয়ামী লীগ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনে সহিংসতা চালাতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে তারা সীমান্ত এলাকায় প্রবেশ করে সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে পারে। নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন মাধ্যমে সংখ্যালঘুদের উস্কানি ও মদত দিয়ে তাদের বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে ভোটের পরিবেশ নষ্ট করা সহ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাতে পারে। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী চক্রান্তের এমন সব তথ্য। এরই মধ্যে প্রতিবেদনটি সরকারের উচ্চ পর্যায়ে দাখিল করা হয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা প্রতিবেদনে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের যে অপতৎপরতার ছক উঠে এসেছে, সে বিষয়ে করণীয় জানতে চাইলে নির্বাচন সংস্কার কমিটির সদ্য সাবেক প্রধান ও সুশাসনের জন্য সাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা তৈরিতে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা ঢুকে পড়ার আশঙ্কা আছে। এ বিষয়ে সরকারকে সজাগ হতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে পারলে অনেক ঝুঁকি থেকে দেশ রক্ষা পাবে।
5ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ভারতে অবস্থান নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ বর্তমানে গোপন বৈঠক করছে। এছাড়া অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ সহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দেওয়া সহ ধর্মীয় অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করার পরিকল্পনা করছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর মাধ্যমে ভুয়া তথ্য ব্যবহার করে ডিপফেক ভিডিও, মিথ্যা ভাষণ বা নকল বার্তা তৈরি করে অসত্য তথ্য প্রচার করতে পারে। গোয়েন্দারা জানান, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার 10টি আসনে চরমপন্থী তৎপরতা আছে। পার্বত্য জেলার 3 আসনে রয়েছে সশস্ত্র গোষ্ঠীর প্রভাব। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্বার্থান্বেষী মহল ও আওয়ামী লীগ এইসব চরমপন্থী গ্রুপ ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে আওয়ামী লীগ। সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম যুগান্তরকে বলেন, ভারতে পলাতক আওয়ামী লীগের নেতারা সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করে নির্বাচনে ঝুঁকি বাড়াতে পারে। দেশের ভেতরেও তাদের লোক আছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে। ইতোমধ্যে শেখ হাসিনা নির্বাচন প্রতিরোধের কথা একাধিকবার বলেছেন। এ বিষয়ে করণীয় কি জানতে চাইলে সাবেক এই আইজিপি বলেন, পুলিশ, বিডিআর ও সেনাবাহিনী তৎপর থাকলে তারা সফল হতে পারবে না বলে আমি মনে করি। সব ধরনের ঝুঁকি নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কাজ করলে কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের 5ই আগস্ট পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে 5,763টি বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়। এর মধ্যে 4,423টি অস্ত্র উদ্ধার হয়েছে। এখনও উদ্ধার হয়নি 1,340টি। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ধরনের 10,506টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। এগুলোর মধ্যে 667টি অস্ত্র এখনও জমা পড়েনি। ধারণা করা হচ্ছে, এসব অস্ত্রের একটি বড় অংশ সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের হাতে চলে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসী গোষ্ঠী এসব অস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশে মোট সীমান্তবর্তী সংসদীয় আসন সংখ্যা 62। এগুলোর মধ্যে 32টি আসনের সংখ্যালঘু জনসংখ্যার হার শতকরা 10 ভাগের বেশি। 10টি নির্বাচনী আসনে চরমপন্থী ও 3টি আসনে সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা আছে। 26টি নির্বাচনী আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের হার 20 ভাগের বেশি। 78টি আসনে সংখ্যালঘু ভোট 50,000-এর বেশি। এসব ভোট আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। আওয়ামী লীগ নির্বাচন থেকে বিরত থাকলে এসব ভোটার ভোট প্রদানে বিরত থাকতে পারেন। এক্ষেত্রে অন্যান্য দলের প্রার্থীরা তাদের ভোটকেন্দ্রে যেতে চাপাচাপি করলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভোটের স্বাভাবিক পরিবেশ নষ্ট হতে পারে। 2024 সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত 11 মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে 2,685টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে 1,256টি। এই ঘটনায় মামলা হয়েছে 456টি। মোট ঘটনার 76 ভাগই হয়েছে রাজনৈতিক কারণে, মাত্র 2 ভাগ ঘটেছে সাম্প্রদায়িক কারণে। বাকিগুলো ঘটেছে অন্য কারণে। যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, সব রাজনৈতিক দলের মধ্যে কম বেশি অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। আধিপত্য বিস্তার ও পদপদবি সহ নানা স্বার্থ সংশ্লিষ্ট কারণে এসব কোন্দল তৈরি হয়েছে। এতে ভোটের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে শতাধিক নিহত ও 2,000-এর বেশি আহত হয়েছেন। বিএনপি এবং অন্যান্য দলে কোন্দলে নিহত হয়েছেন 21 জন এবং আহত হয়েছেন 421 জন। রাজনৈতিক কোন্দল থামাতে না পারলে নির্বাচনকালীন সহিংসতা ও হতাহত অনেক বাড়বে। সোশ্যাল মিডিয়ায় বট ও ফেক আইডি ব্যবহার করে প্রার্থীর জনপ্রিয়তা কৃত্রিমভাবে বেশি দেখানোর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার আশঙ্কা জানিয়েতে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আধিপত্য বিস্তার, ভোটারদের হুমকি দেওয়া, প্রচারণায় বাধা দান, এজেন্ট বের করে দেওয়া, জাল ভোট দেওয়া, অবৈধ অর্থের ব্যবহার ইত্যাদি কারণে প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘাত, সহিংসতা ও হতাহতর ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন, সুষ্ঠু নির্বাচনের অন্যতম বাধা হল রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল। সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে দরকার ঐক্য। সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ঝুঁকি আছে সেগুলো মোকাবেলার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত নয়। সামনের নির্বাচনে এআই সাংঘাতিক প্রভাব ফেলবে।
জানিয়ে তিনি বলেন, এটা প্রতিরোধে নির্বাচন কমিশন এখনও কোনো প্রশিক্ষণ দিবে বা কোনো সেল গঠন করেছে বলে আমার জানা নেই। এছাড়া নির্বাচনকালে সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতারা ঢুকে পড়ার যে আশঙ্কা আছে তা মোকাবেলারও কোনো প্রস্তুতি দেখছি না, অবৈধ অস্ত্র উদ্ধারেও কোনো জোরালো অভিযান দেখছি না। বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কোনো অভিজ্ঞতা নেই, তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ঝুঁকি আছে সেগুলো মোকাবেলায় তারা প্রস্তুত কিনা সেটা বড় প্রশ্ন। তারা এখনও মাঠে নামেনি। পুলিশের এআইজি ক্রাইম ও অপস যুগান্তরকে বলেন, সব ধরনের ঝুঁকি মাথায় নিয়েই আমরা কাজ করছি। তফসিল ঘোষণার পরপরই আমাদের তৎপরতা আরও বেড়ে যাবে, অবৈধ অস্ত্র উদ্ধার জোরালো হবে। নির্বাচনকালীন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে। একই সঙ্গে ট্রাইব্যুনাল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন এবং তাকে ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন। তবে পলক ইতোমধ্যে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গত বুধবার ৩ ডিসেম্বর রাতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এই তথ্য নিশ্চিত করেন। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দীর্ঘ তদন্ত শেষে এই প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। মামলার অপর ৩ আসামি হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বর্তমানে আনিসুল হক, সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলক বিভিন্ন মামলায় কারাগারে থাকলেও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে অবস্থান করছেন।